রেকর্ড। হ্যাঁ, এইটা স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। কি লেখা আছে বলো তো? 2 dimensional gel electrophoresis। 2 ডাইমেনশনাল জেল ইলেক্ট্রোফোরেসিস, ভেরি গুড। আচ্ছা, ব্যাপার হচ্ছে যে আর কিছুই না, এইটা আমি তো তোমাদেরকে আর কি পড়াবো। এটা খুব ভালো একটা মেটেরিয়াল পেলাম, বুঝছো তো? এইটা হচ্ছে গিয়ে একটা মানে এই যে বিভিন্ন কোম্পানিজ আছে না যারা আর কি কমার্শিয়ালি টু ডি জেল প্রোভাইড করে এবং সেটার অ্যানালিসিসের সফটওয়্যার ইত্যাদি প্রোভাইড করে, সেটার জন্য যে কেমিক্যাল রিয়েজেন্টস দরকার তৈরি করে, দের আর ডিফারেন্ট কোম্পানি। তো এটা ওই রকম একটা কোম্পানির আর কি ম্যানুয়াল। এইগুলোর থেকে ভালো কিন্তু কোথাও দেয়া থাকে না। মানে আমি তোমাদের একটু বুঝিয়ে বলি ব্যাপারটা, যে তোমরা ধরো এই যে প্লাজমিড ডিএনএ আইসোলেশন, তাহলে প্লাজমিড ডিএনএ আইসোলেশনটা কিন্তু যদিও এখনো সেটা ফেরত দাওনি, উইচ ইজ ভেরি ব্যাড। ম্যানুয়ালটা কি একটা বাড়ি নিয়ে চলে গেছে আর ফেরতই দিচ্ছে না। কিন্তু ওই প্লাজমিড ডিএনএ আইসোলেশন বা জেনোমিক ডিএনএ আইসোলেশন, এই জিনিসটা কিন্তু তোমরা ম্যানুয়ালের থেকে পড়েছো। তো ওইখানে সব থেকে বেস্ট ভাবে দেয়া থাকে, ওর থেকে ভালোভাবে কোথাও দেয়া থাকে না। স্যামব্রুক আছে কারোর কাছে? স্যামব্রুক মানে ইয়েতে তো অফকোর্স আছে, বায়োটেকনোলজি লাইব্রেরিতে তো অফকোর্স আছে। এছাড়া এমনি ইবুক আছে। ইবুক আছে, হ্যাঁ। তো ওটাই জিজ্ঞেস করছি যে এছাড়া কারোর কাছে স্যামব্রুক আছে কিনা। ইবুক আছে, দ্যাটস ওকে। ইবুক থাকলেও চলবে, কোনো অসুবিধা নেই। তো যাই হোক, আহ ব্যাপারটা হচ্ছে যে 2D জেল ইলেকট্রোফোরেসিস, আমরা কিছুতে যাওয়ার আগে একটা জিনিস একটু ডিসকাস করে নিই আজকে। সেটা হচ্ছে যে ওয়াই ডু উই ইভেন নিড 2D জেল ইলেকট্রোফোরেসিস? 2D জেল ইলেকট্রোফোরেসিস কি, কেন দরকার হয়, ইত্যাদির ব্যাপারে তোমাদের যা আইডিয়া আছে একটু বলো। ম্যাডাম তো বললেন যে তোমাদের ক্রোমাটোগ্রাফি করিয়ে দিয়েছেন, so you people must be having some idea. একটু আমাকে বলো যে হোয়াট ইজ ইউর বেসিক আইডিয়া অ্যাবাউট 2D জেল ইলেকট্রোফোরেসিস। মানে হোয়াই ইট ইজ ডান, মানে হোয়াই ইট হ্যাজ টু বি ডান, এটাকে কেন করতে হবে? এনি আইডিয়া? দুটো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে প্রোটিন আইসোলেশন করা হচ্ছে না এখানে। না, সেটা আমি জানি, আমি জিজ্ঞেস করছি যে ধরো আমরা করছি তো প্রোটিন আইসোলেশন। আমার প্রশ্নটা একটু অন্যরকম। আমার প্রশ্নটা হচ্ছে যে এখানে এখানে এগুলো আর ভয় নেই, এগুলো সব তোমাদের দিয়ে দেবো, তো কোনো চিন্তার কারণ নেই। হ্যাঁ, আমার প্রশ্নটা হচ্ছে আফটার উই রান দা জেল, এটা তো একটা জঘন্য টুটি জেল, আরেকটু বেটার তোমাদের দেখাতে পারবো আশা করছি। এই যে টেকনিক গুলো না, এখানে কিন্তু একটু টেকনিক গুলোও দেখতে হবে, কারণ ওখানে কিন্তু একটু প্রোটোকল বেস পড়াতে বলেছে। তো প্রোটোকল গুলো একটু জানতে হবে টুটি জেল ইলেকট্রোফোরেসিস। ধরো এইরকম একটা কিছু আমি ফাইনালি পাই টুটি জেল ইলেকট্রোফোরেসিস। এইখান থেকে আমি কি বুঝতে পারছি এটা আমি কেন রান করছি, কিভাবেই বা বুঝতে পারছি, সেটাই একটু জানতে চাইছি। কোনো আইডিয়া? মানে একটা তো সবকিছুর পারপাস আছে, 2D জেলটা রান করার পারপাস। আমি এটা বুঝলাম যে সেপারেশন হচ্ছে, প্রথমে ফার্স্ট ডাইমেনশনে হচ্ছে আইসোইলেকট্রিক ফোকাসিং, সেকেন্ড ডাইমেনশনে মলিকিউলার ওয়েটের উপর একটা এসডিএস চালানো হচ্ছে, এগুলো আমি বুঝলাম। আমি জিজ্ঞেস করছি যে আলটিমেটলি উই গেট আ থিং লাইক দিস, এখানে যেমনি ডট 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 এরকম স্পটস আছে, এরকম spot। তো এটা কেন, এটা চালিয়ে কি লাভ হলো? আর এই একটা জিনিস থেকে তুমি আলটিমেটলি বুঝতেই কি পারবে এবং কিভাবে পারবে? এনি আইডিয়া? এটার একটা কোনো এমনি ল্যাডার তো থাকবে, মানে যেটা ডাটা দেখে আমি ম্যাচ করে দেখবো যে কোনটা কতটা কি হবে। আচ্ছা, মানে কোনটা কতটা কি হবে, ধরো যদি তোমার একটা ল্যাডার থাকে, সে তোমাকে এইটুকু বলতে পারতে পারে, ধরে নিচ্ছি তর্কের খাতিরে, যে একটা প্রোটিনের মলিকিউলার ওয়েটটা কত। সেইটা জেনে তোমার হবে কি?
আমি যদি বলি একটা প্রোটিনের মলিকিউলার ওয়েট 40, হোয়াট ডাজ ইট মিন? Why do we run a 2D gel? সেটা হচ্ছে সবার প্রথম প্রশ্ন। Why do we even run a 2D gel? আমরা একটা 2D gel কেন চালাই? কোনো আইডিয়া আছে? দেখো, প্রোটিন সেপারেশনের জন্য। প্রবলেমটা এই জায়গায় হয়ে যাচ্ছে যে তোমরা যেভাবে করছো, মানে হচ্ছে এসডিএস পেজ, মানে আমি প্রোটিন স্যাম্পল আমাকে দেয়া থাকবে, আমি সেটাকে সেপারেট করবো আর সেটার মলিকিউলার ওয়েট কত দিচ্ছি। ফাইন, ইফ ইউর প্রোটিন ইজ নোন, তুমি সেটাকে চালালে মলিকিউলার ওয়েট দেখলে তোমার একটা প্র্যাকটিক্যাল হলো। কিন্তু এইগুলো তো ল্যাবে চালানো হয় এবং এগুলো লক্ষ লক্ষ টাকার জিনিস। এগুলো জাস্ট আন্ডার গ্রাজুয়েট লেভেলে প্র্যাকটিক্যাল করার জন্য চালানো হয়। এটার তো একটা কিছু পারপাস থাকে। একজন কেউ বললো প্রোটিন সেপারেশন কি, কোথাকার প্রোটিন কি সেপারেশন, আমি বুঝতে পারছি না, একটু যদি আমাকে খুলে বলো। 2D চালানো হয় এই জন্য যাতে আরো স্পেসিফিক ভাবে প্রোটিন গুলো সেপারেট করা যায়, মানে দুটো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে সেপারেট করছি তো, মানে আরো এ- স্পেসিফিক ভাবে আমি বুঝতে পারবো। আচ্ছা, এই গুলো কোত্থেকে আসে, মানে ওইটাই একটু জিজ্ঞেস করছি, এই প্রোটিন গুলো আছে কোত্থেকে? মানে ধরো সেল তোমাকে থেকে। তোমাকে ধরো আমি একটা কথার কথা বলছি, যে ধরো তোমাকে আমি একটা 5টা প্রোটিনের মিক্সচার দিয়েছি, যেমনি আমাদের ল্যাবে করানো হয়, 4-5টা প্রোটিন একসাথে মিক্স করে সেটা দেওয়া হয়েছে। তো এই 4-5টা প্রোটিনকে সেপারেট, সত্যিকারের আমাদের রয়েছে আর কি এসডিএস পেজ প্র্যাকটিসের জন্য, একটা লাইসোজাইম, একটা বোধহয় আরএনএ, যেরকম 5টা প্রোটিন, একটা কার্বনিক অ্যানহাইড্রেট, একটা বোধহয় থাইরোগ্লোবিউলিন, এরকম একটা বিএসএ, এরকম 5টা প্রোটিনকে মিশিয়ে দেওয়া হয়েছে। তো ওই 5টা প্রোটিনকে আলাদা করার জন্য তুমি 2D জেল চালাবে? হোয়াট ডু ইউ থিঙ্ক? বলো, ইউ ক্যান অলওয়েজ গিভ রং আনসার, দেয়ার ইজ নো প্রবলেম ফর দ্যাট। আমরা কেউ সবকিছু জানি না, ইউ ক্যান অলওয়েজ গিভ রং, নো প্রবলেম। বলো, এই 5টা প্রোটিনকে আইসোলেট করার জন্য কি তুমি 2D জেল চালাবে? 2D জেলের সাহায্যে কোথাকার কোন প্রোটিন আইসোলেট করা হয়? সায়ন দাস জয়েন করেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ বলো সায়ন দাস। আমি মানে যখন ঢুকেছিলাম তখন তুমি ছিলে না, তাই জন্য জিজ্ঞেস করছি। কেন, কোথা থেকে, ওয়্যার ডু উই গেট দ্য প্রোটিন ফ্রম? সেলের প্রোটিন গুলো মানে মেমব্রেন প্রোটিন ছাড়া যেগুলো। মেমব্রেন প্রোটিন ছাড়া যেগুলো, মানে টোটাল সেলে যা প্রোটিন আছে, তাই তাই বলছো? হুম। ওকে, আই গট দ্য আনসার। এর আগে সায়ন বিশ্বাসও বললো টোটাল সেলের প্রোটিন। কিন্তু আমাকে এবার একটা জিনিস বলো, যে টোটাল সেলের প্রোটিন এইভাবে তুমি দুটো ডাইমেনশনে চালিয়ে এইরকম একটা জিনিস দেখতে পেলে, এইটা দেখে তোমার লাভটা কি? এটা থেকে তুমি কি বুঝতে পারছো, কিভাবেই বা বুঝতে পারছো? সেটাই একটু জানতে চাইছি। কি বুঝতে পারছো, কিভাবে বুঝতে পারছো, সেটা একটু জানতে চাইছি। মানে কত বেশি আছে একটা প্রোটিন মানে সেলের মধ্যে, মানে একটা যেহেতু স্পেসিফিক পিআই সবগুলো চলে আসছে। কত বেশি আছে? আচ্ছা, সবার আগে আমাকে একটা কথা বলো তো, আমি যদি বলি যে এই যে এখানে ধরো একটা যে কোনো প্রোটিন, এই যে প্রোটিনটা, এটা কি প্রোটিন, তুমি কিভাবে বুঝবে? হাউ উইল ইউ আন্ডারস্ট্যান্ড দিস? যে এই যে এখানে একটা স্পট পাওয়া গেছে, এটা কি প্রোটিন, তুমি কিভাবে বুঝবে? ওয়েটটা দেখে তারপর ডাটাবেসে সার্চ করি। হ্যাঁ, কি করতে হবে? স্যার ওয়েটটা দেখে তারপর ডাটাবেসে সার্চ করি। মানে বুঝতে পারছো তো, একটা সেলের মধ্যে ধরো এট আ টাইম যদি খুব কম করেও হয়, তাহলেও 13 থেকে 14 হাজার প্রোটিন এক্সপ্রেস করছে মিনিমাম, আরো অনেক বেশি এক্সপ্রেস করে। ঠিক আছে, একটা নর্মাল সেলে এট আ টাইম প্রায় লাখ খানেকের কাছাকাছি প্রোটিন।
সেই লাখ খানেক প্রোটিনের মধ্যে যদি তর্কের খাতিরে ধরেও তুমি জানতে পারলে একটা প্রোটিনের মলিকিউলার ওয়েট 40 কেজি, সেইটা জেনে তুমি এক প্রোটিনটাকে বার করে ফেলতে পারবে ডেটাবেস থেকে যে সেটা কোন প্রোটিন। একটা জিনিস কিন্তু তোমাদেরকে বুঝতে হবে যে কোনো জেল ইলেক্ট্রোফোরেসিস কিন্তু তোমাকে অ্যাকিউরেট মলিকিউলার ওয়েট বলতে পারে না। আর ইউ পিপল অ্যাওয়্যার অফ দিস কনসেপ্ট যে কোনো জেল ইলেক্ট্রোফোরেসিস কিন্তু তোমাকে অ্যাকিউরেট মলিকিউলার ওয়েট বলতে পারে না। ইট ক্যান অনলি গিভ ইউ আ অ্যাপ্রক্সিমেট মলিকিউলার ওয়েট, কারণ এখানে মলিকিউলার ওয়েট মার্কারের উপর ডিপেন্ড করে হয়। তো মার্কার্স কিরকম হয়? Say the markers we use in the lab: 116 kg, 60 kg, 35, 45 kg, 35 kg, 25 kg, 18 kg and 14 kg। এই সাতটা ব্যান্ড তুমি পাবে যখন তুমি মার্কার চালাবে। ঠিক আছে, you'll get 7 bands: 116, 66, 45, 35, 25, 18 and 14. So if there is something between 35 and 25, you assume it to be like in between, যেহেতু বললাম 32 kg, not 30, mind you. You assume it to be like 32 kg or something like that. তো এইভাবে আর কি জিনিসটা চলে। হ্যাঁ, তো এখান থেকে তুমি এক্সাক্ট মাস তো কোনো রকমের জেল ইলেক্ট্রোফোরেসিস করেই তুমি পাবে না। তো সেই রকম যদি ব্যাপার হয় তাহলে সেখান থেকে তুমি একটা ডেটাবেস থেকে প্রোটিন সার্চ করবে একটা স্পট নিয়ে, না আরেকটু বেটার আইডিয়া। প্রথম কথা দেখো, একটা স্পট এটা কি তোমার নিজের পক্ষে সিলেক্ট করা সম্ভব, না এটার জন্য সফটওয়্যার লাগবে? এই যে ধরো আমি তোমাদের একটা অন্য 2D জেল দেখাচ্ছি, মানে এই জন্য বলছি যে এই 2D জেল গুলো তো তোমরা কখনো আগে দেখোনি, ফলে এখানে অনেক ব্যাপার আছে। এই যে এইটা একটা 2D জেল, তো এখানে আমাকে সুপর্ণা গুনে বলবে কটা স্পট আছে। সুপর্ণা, একটু কটা স্পট আছে আমাকে গুনে বলো তো। স্যার এখানে ওই যে আমরা যেমন কলোনি আইসোলেট করার সময় যে অ্যাপটা ইউজ করেছিলাম ওই রকম ভাবে কি কোনো গণনার অ্যাপ আছে, মানে মেথড ভেরি গুড, করার, মেজার করার? ভেরি গুড, ভেরি গুড। তার মানে এই স্পট কটা আছে এটা কখনোই মানুষের চোখ দিয়ে গোনা সম্ভব না। সো ইউ নিড আ সফটওয়্যার ফর দিস, ইমেজ মাস্টার বা কোনো সফটওয়্যার। ফাইন, সফটওয়্যার কি করতে পারে? এটা একটা আইসোলেটেড স্পট, এটা একটা আইসোলেটেড স্পটকে আইডেন্টিফাই করতে পারে, আইসোলেটেড স্পটকে আইডেন্টিফাই করতে পারে বা ডিমার্কেট করতে পারে। সফটওয়্যার কি করতে পারে? একটা আইসোলেটেড স্পটকে আইডেন্টিফাই করতে পারে বা ডিমার্কেট করতে পারে। তো সফটওয়্যারের এরকম কোনো ক্ষমতা নেই যে এই স্পটটা কোন প্রোটিনের সেটা বলে দেবে, কারণ সফটওয়্যার তো আফটার অল একটা অ্যালগরিদমে চলে, ওটা কোনো জ্যোতিষশাস্ত্রে চলে না, মানে সেই রকম বলার কোনো ক্ষমতা নেই। আমার প্রশ্ন হচ্ছে যে এইভাবে একটা সেলের মধ্যে যা প্রোটিন আছে সবকটাকে আইসোলেট করে আমার লাভটা কি? 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে যে কোন স্পটটা কোন প্রোটিনকে করসপন্ড করছে, ঠিক আছে, সেইটা আমি ধরবই বা কি করে? এনি আইডিয়া? আমি আরেকটু ভেবেছিলাম তোমাদের মাথায় ক্ল্যারিটি আছে টেকনিক্স নিয়ে। হাউ উইল ইউ আইডেন্টিফাই দ্য স্পট? শুভঙ্কর, এই একটা স্পট, এটা যে এই স্পটটার থেকে দিস স্পট, এই দাঁড়াও দেখিয়ে দিই, এই যে স্পটটা এটা কোন প্রোটিনকে করসপন্ড করছে তুমি কি করে বুঝবে? পেপার ক্রোমাটোগ্রাফির মাধ্যমে, মানে কতটা যে ডিস্টেন্সটা আছে, কত পিএইচ এখানে দেখতে পাচ্ছি, এখানে পিএইচ আছে আর ওয়াই অ্যাক্সিস গেছে বোঝা যাচ্ছে না। তো ওইখান থেকে ওই দুটোর মাধ্যমে কি কি বোঝা যাবে স্পটটা কোন অ্যামিনো এই কোন প্রোটিনকে স্পট করছে? তুমি একটা জেলের মধ্যে এখানে একটা স্পট আছে, এই স্পটটা কোন প্রোটিনকে করসপন্ড করছে তুমি কিভাবে বুঝবে? পেপার ক্রোমাটোগ্রাফিটা এখানে তুমি কিভাবে করবে?
পেপার ক্রোমাটোগ্রাফ মানে ডিস্টেন্স মানে কতটা ডিস্টেন্স মানে ওয়েল থেকে কতটা ডিস্টেন্স যাচ্ছে সেখান থেকে কি কোনো ভাবে সেখান বোঝা থেকে যাবে? তুমি একটা অ্যাপ্রক্সিমেট মলিকিউলার ওয়েট জানতে পারতে পারো, যেটা ম্যাডাম যখন তোমাদের এসডিএস পেজ পড়াবেন তুমি দেখবে যে লগ অফ মলিকিউলার ওয়েট আর ডিসটেন্স ট্রাভেলড ফ্রম দা ওয়েট, এটা একটা স্ট্রেট লাইন কার্ভ হয়। তো তোমার যদি নোন মলিকিউলার ওয়েটস এর কিছু প্রোটিন থাকে যেগুলোকে তুমি চালাও, তাহলে সেখান থেকে তুমি আননোন মলিকিউলার ওয়েটটাকে এক্সট্রাপোলেট করে স্ট্যান্ডার্ড কার্ভের সাহায্যে ডিটারমাইন করতে পারো। আমি প্রোটিনটাকে আইডেন্টিফাই করার কথা বলছি, তোমরা মলিকিউলার ওয়েটে প্রত্যেকে আটকে যাচ্ছ কেন? একটা প্রোটিনের কোনো কেমিক্যাল দিয়ে হবে কি? হ্যাঁ, কি কেমিক্যাল দিয়ে হবে? একটা প্রোটিনের মলিকিউলার ওয়েট জানলে তোমাদের কেন মনে হয় যে সেটা কোন প্রোটিন সেটা জানা হয়ে যায়? এইরকম একটা অদ্ভুত আইডিয়া সবার মাথায় কেন আসছে যে if I get to know the molecular weight of that protein, how can I identify that protein? Say the molecular weight of the protein is 40 kg. You will have at least 1000 proteins of 40 kg molecular weight within the cell. তো বুঝবে কি করে যে ওর 1000 এর মধ্যে কোন প্রোটিনটা ওটা? তাও তুমি এক্সাক্ট তো পাচ্ছ না। ইট কুড বি 40, ইট কুড বি 39, ইট কুড বি 41। তোমরা খুব কমপ্লেক্স করে ভাবো, একটু ইজি করে ভাবো কি করা যেতে পারে। ইফ ইউ হ্যাভ টু আইডেন্টিফাই আ প্রোটিন, হোয়াট শুড ইউ ডু? নোন কোনো প্রোটিনের 2D জেল চালিয়ে মানে নোন কোন প্রোটিন একটু ডিটেইল জানাবে। একটা সেলের 1 লাখ প্রোটিন আছে, তুমি এবার সেলের 1 লাখ প্রোটিনের জন্য 1 লাখ খানা 2D জেল চালাবে, নিয়ে দেখবে যে ওই 1 লাখের কোন জেলে এখানে একটা স্পট এসছে, তাহলে এই প্রোটিনটা হচ্ছে ওই প্রোটিনটা। মানে টিআইএফ আর ওটা বাইন্ড করে এখন ইমিউনোগ্লোবিন কিছু একটা স্টিল কিছুটা অ্যাকসেপ্টেবল, কিন্তু তার জন্য তোমাকে জানতে হবে যে প্রোটিনটা কি, তবে তো তুমি অ্যান্টিবডি বাইন্ড করাতে পারবে, যেটা ওয়েস্টার্নে করানো হয়। এবার আমি বলবো এখান থেকে সিম্পলি স্পটটাকে এক্সারসাইজ করে নাও, জেল থেকে তুলে নাও, নিয়ে মাস স্পেক্ট্রোমেট্রি করো, পুরো আইডেন্টিফাই করে নাও। এত কমপ্লিকেশনে তোমরা কেন যাচ্ছ? আমরা এর আগে মাস স্পেক্ট্রোমেট্রিটা পড়লাম কিসের জন্য? মাস স্পেক্ট্রোমেট্রি যে পেপটাইড মাস ফিঙ্গারপ্রিন্টিং বলো কিংবা ডি নোভো সিকোয়েন্সিং বলো, সেটা পড়ার উদ্দেশ্যটা কি ছিল? উদ্দেশ্যটা সেটা মানে আমি দেখো, আমরা কিন্তু টেকনিক ইজ জাস্ট লাইক আ টুল, কি করতে চাই সেটা আমাদের জানতে হবে, ঠিক আছে? টেকনিকটা হচ্ছে একটা টুল, কি করতে চাই সেটা জানতে হবে। মানে তোমরা কি মাস স্পেক্ট্রোমেট্রি টেকনিকটার উপর এত বেশি ফোকাস করে দিয়েছো যে ওটার পারপাসটা কি, মানে মাস স্পেক্ট্রোমেট্রি কেন করা হচ্ছে প্রোটিন নিয়ে, সেটা কেউ বুঝতে পারোনি? কেউ আমাকে একজন বলো তো যে মাস স্পেক্ট্রোমেট্রি যে আমি প্রোটিন নিয়ে করছি সেটার উদ্দেশ্যটা কি আলটিমেটলি আমার? প্রোটিনের সিকোয়েন্সটাকে বার করা। প্রোটিনের সিকোয়েন্সটা তুমি কেন বার করতে চাও? প্রোটিনটাকে আইডেন্টিফাই করার জন্য। এক্স্যাক্টলি, প্রোটিনটা কোন প্রোটিন সেটাকে আইডেন্টিফাই করার জন্য। তাহলে এই প্রোটিনটা কি আইডেন্টিফাই করার জন্য এই স্পটটাকে সিম্পলি আমি জেলের থেকে তুলে মাস স্পেক্ট্রোমেট্রি করব। এবার স্যার ওই জেলের তো অনেক স্পট আছে, মানে একদম গা লাগা, একদম অনেক কটাই তো স্পট একদম মানে গায়ে লেগে আছে, ওটা ঠিক করে বার করবেন একটা স্পট। স্পট গুলো কি জেলে কি মানে দেখা যাবে, মানে এমনি দেখতে মানে তো কোনো এক্স্যাক্ট এইরকমই জিনিস দেখতে পাবে। এইখানে তুমি যে জিনিসটা দেখতে পাচ্ছ, ঠিক আছে, কুমাসি দিয়ে স্টেন করার পর বা সিলভার স্টেনিং করার পর এক্স্যাক্ট এই জিনিসটাই দেখতে পাবে। R250 বা G250 কুমাসি দিয়ে স্টেন করার পর এইখানে যে ছবিটা দেখতে পাচ্ছ একদম এই ছবি দেখতে পাবে। এটা গ্রে স্কেলে তোলা, অনেক সময় তুমি একটু ব্লুইশ দেখতে পেতে পারো বা কালোর দিকেও দেখতে পেতে পারো, এক্স্যাক্ট এই ছবিটা দেখতে পাবে। আচ্ছা, এইবারে সৌরদীপ বলল যে স্পটটা কি তোলা যাবে। দেখো, স্পটটা না তুলতে পারার কোনো কারণ নেই, কারণ একটা 2D জেল এর থেকে কিন্তু সাইজে অনেক বড় হয়।
তো এইখানেও যদি আমি বলি যে এই জিনিসটাকে তুলতে পারার মতো, এটা কি এত কিছু ছোট যে যেটাকে তুলতে পারা যাবে না? তুমি এটাকে তো একটা আলাদা স্পট বলে বুঝতে পারছো। তো তোমাকে যদি একটা সরু নিডল দেয়া হয়, তুমি তুলতে কেন পারবে না এই জিনিসটাকে? বাট এমনি 2D জেল ডেফিনেটলি এর থেকে বড় হয় সাইজে। তো তুলতে না পারার কোনো অ্যাজ কারণ আছে বলে আমার মনে হয় না। 2D জেল থেকে না স্পট। হ্যাঁ বলো। না, যেখানটায় ধরেন এরকম জায়গাটা যেটা মার্ক করছি আমি, আচ্ছা, ওই ওরকম জায়গাটা কি মানে কিছু কোনোভাবে তো তোলা যাবে না, ওখানে তো অনেকগুলো স্পট হ্যাঁ একসঙ্গে হয়ে আছে। বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। দেখো, ব্যাপারটা হচ্ছে যে হুম। কোনটা স্পট সেটা তুমি খালি চোখে আইডেন্টিফাই করতে পারবে না। তার কারণ কি? তোমার খালি চোখের রেজলিউশন কত বলো? জানি না, কেউ খালি চোখের টু জানা রেজলিউশন নাই স্যার সেন্টিমিটার জানে? এটা। খালি চোখের রিজলভিং পাওয়ার কত? আইডিয়া একটা অ্যাটলিস্ট কি? 2 সেন্টিমিটার। 2 সেন্টিমিটার মানে একটা আঙুলের সাইজ। আঙুলের সাইজের থেকে ছোট জিনিস তুমি দেখতে পাও না। এবার থেকে তাহলে খাবারে চুল 500 পড়লে। কত মেগাপিক্সেল? হ্যাঁ 500 সামথিং মেগাপিক্সেল ছিল না এমনি? আমাকে সাইজে বলো। আমাদের চোখের রিজলভিং পাওয়ার হচ্ছে, হিউম্যান আই এর রিজলভিং পাওয়ার হচ্ছে 100 মাইক্রোমিটার, মানে 0.1 মিলিমিটার। মানে 1 মিলিমিটার স্কেলে কিন্তু তুমি দাগগুলো খুব ভালোভাবে বুঝতে পারো। 1 মিলিমিটার, 2 মিলিমিটার, 3 মিলিমিটার, কারোর বুঝতে কোনো অসুবিধা হয়? আরে এরা কোন জগতে, তোমরা কোনোদিনও স্কেল দেখোনি? হ্যাঁ স্যার, দেখেছো তো? দেখেছি। স্কেলে 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার এইরকম থাকে, আবার সেন্টিমিটারটা মিলিমিটারে ভাগ করা থাকে। হ্যাঁ হ্যাঁ দেখেছো তো? হ্যাঁ। তাহলে সুপর্ণা, তোমার হাইট কত মিলিমিটার? ওটা পরে বলবে আমাকে হিসেব করে। আপাতত যেটা বলছি সেটা হচ্ছে যে একটা সেন্টিমিটার 10 মিলিমিটারে ভাগ করা থাকে। 1 মিলিমিটার কিন্তু আমরা খুব ইজিলি চোখে বুঝতে পারি। রিজলভিং পাওয়ার মানে কি? টু minute particles of minute size separated by a equally minute distance could be distinguished. Resolving power মানে হচ্ছে two minute particles of minute size separated by a equally minute distance could be distinguished as two different particles. মানে 1.1 মিলিমিটারের দুটো জিনিসকে আমরা দুটো আলাদা জিনিস বলে বুঝতে পারি। দুটো চুল যদি রেখে দেয়া হয় খুব গায়ে গায়ে, আমরা বুঝতে পারবো এটা দুটো আলাদা চুল। কিন্তু তার থেকে যদি ছোট হয়ে যায় তখন কিন্তু আমরা বুঝতে পারবো না। তখন কার সাহায্য নিতে হবে? তখন আমরা সাহায্য নেব গিয়ে হচ্ছে ইমেজ মাস্টার। দাঁড়ান, আসছে আমাদের ইমেজ মাস্টার। এই যে ইমেজ মাস্টার কি করবে, এখানে কোন কোন স্পট, হ্যাঁ ও সিলেক্ট করে দেবে তোমাকে। কোন কোন স্পট ও সিলেক্ট করে দেবে। ওকে, একেবারে ডিস্টিংগুইশ স্পট। এই যে ইমেজ মাস্টার সিলেক্ট করে দিচ্ছে, তোমাকে এইটা ধরে তুলতে হবে। তার আগে আমি তোমাদের এইটা অন্য জিনিসে একটা যাওয়ার আগে এই জিনিসটা বুঝতে পারছো তো? দিস ইজ জাস্ট আ সফটওয়্যার। সেই সফটওয়্যার কিন্তু কতগুলো স্পট আছে, সেই স্পট গুলো কিন্তু তোমাকে সিলেক্ট করে দেবে। আরো আছে অনেক ইমেজিং সফটওয়্যার, পিডিবি কোয়েস্ট, ঠিক আছে, Z3, ইমেজ মাস্টার, অনেক কিছু আছে। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে ঠিক আছে, স্পট সফটওয়্যার সিলেক্ট করে দিল, সেখান থেকে তোমার হাত তো একটু ভালো হতেই হবে, না হলে তো 2D জেল তুমি লোডও করতে পারবে না। হ্যাঁ, 2D জেল কিভাবে লোড করতে হয় জানো? সুপর্ণা, তুমি নাগরদোলায় চড়েছো? হ্যাঁ চলেছি। মানে এই যে গোল 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 গুলো যেগুলো ঘোরে বহরমপুর মেলায় যেগুলো থাকে, ওই অনেক উঁচু আবার নিচুতে পড়ে,
ওই রকম একটা নাগরদোলা ঘুরবে এবং তোমাকে ওই নাগরদোলায় একজনকে টার্গেট করে মারতে হবে। মানে 2D জেল কিন্তু ঠান্ডা ঘরে 4 ডিগ্রি টেম্পারেচার, যেটাকে আমরা কোল্ড রুম বলি, সেই কোল্ড রুমের মধ্যে ওরকম ঘুরতে থাকে জিনিসটা, আর তোমাকে সেই অবস্থায় লোড করতে হয়। তো কিছুটা এক্সপার্টিস তো তোমার লাগবে 2D জেল নিয়ে ডিল করতে গেলে। একেবারে অ্যামেচার হও, যদি আনাড়ি হও যে কিছুই কাজ জানি না লাগে, তাহলে তো ওইটা নিয়ে কাজ করা যাবে না। মানে আমাকে যদি একটা এরকম জেল দাও, আমি এখান থেকে কিন্তু খুব ইজিলি স্পট আইসোলেট করতে পারবো। আমার একটা বিখ্যাত নিডল আছে, ওই নিডলটার সাহায্যে, আমার বায়োলজি বক্সে ওই নিডলের সাহায্যে আমি এগুলো করি। যাই হোক, এবার প্রশ্নটা হচ্ছে যে প্রোটিনটাকে আইডেন্টিফাই করে আমার লাভটা। Why do I want to identify the protein? আর এই যে দুটো ছবি, এই দুটো ছবি কি এক্স্যাক্টলি বোঝাচ্ছে? কোনো আইডিয়া আছে তোমাদের? এইটা একটু আমাকে বলতে পারবে? why do I want to identify the protein? একটা তো হতে পারে ডেফিনিটলি আমি কোনো আননোন প্রোটিন, হ্যাঁ, আমার প্রোটিওমে আছে, সেরকম আবিষ্কার করে ফেলতে পারি। ঠিক আছে, দ্যাট ওয়াজ দ্য থিং, যে তোমরা সবাই জানো যে যখন হিউম্যান জিনোম প্রজেক্ট শুরু হয়েছিল 85,000 প্রোটিন ছিল, কিন্তু সায়েন্টিস্ট এক্সপেক্টেড অলমোস্ট 1 লাখ জিন, কারণ সায়েন্টিস্ট জানতো যে এরকম অনেক প্রোটিনই আছে যেগুলো তখন আবিষ্কৃত হয়নি। মেবি এখনো এরকম অনেক প্রোটিন আছে খুব ক্লোজ নোন অর্গানিজমস এর মধ্যেও, যেগুলো এখনো আবিষ্কৃত হয়নি। তাহলে সেই প্রোটিন গুলোকে কিন্তু আমি আবিষ্কার করতে পারি। ধরো এইরকম একটা 2D জেল আমি চালাচ্ছি, কি হচ্ছে, সে একটা প্রোটোজোয়াল প্যারাসাইট, সে লেশমানিয়া ডোনাকানি, যে প্যারাসাইটের জন্য কালাজার হয়। সে কালাজার প্যারাসাইটের এরকম একটা 2 ডাইমেনশনাল জেল আমি চালালাম, চালিয়ে আমি একটা স্পট নিলাম, নিয়ে দেখলাম যে সেইটা হয়তো ইস্টের কোনো একটা প্রোটিনের সঙ্গে সিমিলার, কিন্তু এর আগে লোশমানিয়া ডোনোভান্নিতে সেই প্রোটিনটা কিন্তু ইয়ে ছিল না। লোশমানিয়া ডোনোভান্নিতে সেই প্রোটিনটা কিন্তু এর আগে আর কি রিপোর্টেড ছিল না। তাহলে ডেফিনেটলি লেশমানিয়া ডোনোভান্নির প্রোটিওমটা আমি বাড়ালাম, কারণ কি লেশমানিয়া ডোনোভান্নির প্রোটিওমের মধ্যে আমি একটা নতুন প্রোটিন ইনক্লুড করলাম, তাহলে লেশমানিয়া ডোনোভান্নির প্রোটিওমটা আমি বাড়ালাম। ঠিক বলছি তো? আচ্ছা, এইবারে প্রোটিওমটা আমি বাড়ালাম, কোনো অসুবিধা নেই। এইবারে যেটা ব্যাপার হচ্ছে, তার থেকে যেটা ইম্পর্টেন্ট, ধরো আমার একটা নর্মাল সেল আছে আর আমার একটা ক্যান্সার সেল আছে, ঠিক আছে, বা অন্য কোনো ডিজিজের সেল আছে। আমরা দুটো 2D জেলকে কম্পেয়ার করি। আমি দুটো 2D জেলকে কম্পেয়ার করার পর দেখলাম যে ক্যান্সার সেলের মধ্যে এই স্পটস গুলো, যেখানে এই রেড স্পটস গুলো দেখতে পাচ্ছ তো সবাই, হ্যাঁ হ্যাঁ স্যার। এই রেড স্পটস গুলো যেখানে, এই প্রোটিন গুলো 50% বেড়েছে অ্যামাউন্টে। এই রেড স্পটস গুলো যেখানে, এই প্রোটিন গুলো কম্পেয়ার টু দা নর্মাল সেল 50% বেড়েছে। আবার দেখা যাচ্ছে যে ক্যান্সার সেলে নর্মাল সেলের তুলনায়, মানে বুঝতে পারছো তো, একটা নর্মাল সেলের আমি 2D জেল চালালাম, আবার একটা ক্যান্সার সেলের আমি 2D জেল চালালাম, দুটোই আমার থেকে একটা নর্মাল সেল নেওয়া হয়েছে, মানে মানুষের একটা নর্মাল সেল নেওয়া হয়েছে, ধরো আমার লিভারের থেকে তার 2D হেপাটোসাইট একটা নেওয়া হয়েছে, তার 2D জেল চালানো হয়েছে। আর যার হেপাটিক ক্যান্সার আছে তার একটা হেপাটোসাইট নেওয়া হয়েছে, নিয়ে 2D জেল চালানো হয়েছে। বুঝতে পারছো? একটা নর্মাল হেপাটোসাইট নিয়ে তার 2D জেল চালানো হয়েছে, একটা হেপাটিক ক্যান্সার আছে এরকম কারণে হেপাটোসাইট নিয়ে 2D জেল চালানো হয়েছে। নিয়ে দেখা যাচ্ছে এই যে রেড স্পটস যেগুলো, এই প্রোটিন গুলো বেড়েছে অ্যামাউন্টে, মানে এদের এক্সপ্রেশন বেশি হয়েছে। আবার এই সবুজ স্পট যেগুলো, এই প্রোটিন গুলো বা সবুজ বা নীল যাই বলো, এগুলো কমেছে অ্যামাউন্টে, মানে এদের এক্সপ্রেশন কম হয়েছে। তাহলে এই প্রোটিন গুলোর এক্সপ্রেশন বেশি হয়েছে, এই প্রোটিন গুলোর এক্সপ্রেশন কম হয়েছে। কোথায়? না হেপাটিক ক্যান্সার সেলে কম্পেয়ার টু আ নর্মাল হেপাটোসাইট। তাহলে আমাকে বলতে পারবে
যে এই প্রোটিন গুলো প্রবাবলি কি ধরনের প্রোটিন আর এই প্রোটিন গুলো প্রবাবলি কি ধরনের প্রোটিন। প্রবাবল ক্লাস। কেউ জানো না? যদি কোনো ক্যান্সার সেলে কোনো প্রোটিনের এক্সপ্রেশন লেভেল বাড়ে কম্পেয়ার টু নরমাল সেল, অঙ্কোপ্রোটিন হতে পারে, সেগুলো অঙ্কোপ্রোটিন হতে পারে। এক্স্যাক্টলি। আর যেগুলো দেখা যাচ্ছে যে ক্যান্সার সেলে অ্যামাউন্ট কমে গেছে, ডিক্রিজ করে গেছে, সেগুলো কি ধরনের প্রোটিন হতে পারে? টিউমার সাপ্রেসর প্রোটিন। Tumor suppressor protein. Very good. These could be oncoproteins. These could be tumor suppressor proteins. Could be. আমি বারবার বলছি, it's not actually imperative যে হতেই হবে বা আছে সেটা না, but at least we could try with this 25-30 proteins, identify them and understand their role in hepatic cancer. এরা কি সত্যি অঙ্কোপ্রোটিন? আমরা কিন্তু এই এক একটা প্রোটিনকে এবার মাস স্পেকট্রোমেট্রি করে আইডেন্টিফাই করব এবং হেপাটিক ক্যান্সারে এদের কি রোল আছে সেটা আইডেন্টিফাই করব। সিমিলারলি এই প্রোটিনগুলো কি সত্যি টিউমার সাপ্রেসার প্রোটিন যেটা হেপাটিক ক্যান্সার হতে দেয় না, এবং এদের এক্সপ্রেশন কমে গেছে বলেই কি হেপাটিক ক্যান্সার হচ্ছে? কিভাবে বুঝবো? এই প্রোটিনগুলোকে আবার আমি কি করব? আইডেন্টিফাই করব ইউজিং মাস স্পেকট্রোমেট্রি and I will see the effect of this protein. এইভাবে আমি এরকমও করতে পারি যে কিছু প্রোটিন যেগুলো একেবারে এক্সপ্রেসই করেনি, নরমাল সেলে এক্সপ্রেস করেছে কিন্তু অন্য সেলে এক্সপ্রেস করেনি, সেগুলোকে আমরা দেখতে পারি। কিছু প্রোটিন যেগুলো এই নরমাল সেলে এক্সপ্রেস করেছে কিন্তু ক্যান্সার সেলে এক্সপ্রেস করেনি, সেই প্রোটিনগুলো আইডেন্টিফাই করতে পারি। আবার কিছু প্রোটিন যেগুলো নরমাল সেলে যা এক্সপ্রেস করেছে ক্যান্সার সেলে তার থেকে অনেক বেশি এক্সপ্রেস করেছে, সেগুলোকেও আমরা আইডেন্টিফাই করতে পারি। ইভেন একটা সেম জেল চালিয়ে ইউজিং আ প্রসেস নোন অ্যাজ 2-dimensional differential gel electrophoresis, 2D dig, ঠিক আছে, 2-dimensional differential gel electrophoresis, আমরা একটা জেলের মধ্যেও দেখতে পারি যে কোন প্রোটিনের এক্সপ্রেশন বেড়েছে, কোন প্রোটিনের এক্সপ্রেশন কমেছে, কোন প্রোটিন এক্সপ্রেস হয়েছে, আবার কোন প্রোটিন এক্সপ্রেস হয়নি। ঠিক আছে? Therefore we can study the differential expression of the proteome in normal cells and in disease cells, not only in cancer but in case of any disease like COVID-19. ঠিক আছে? In normal cells and in affected lung cells in case of COVID-19, affected lung cells in case of COVID-19, by using this 2-dimensional differential gel electrophoresis. কোন প্রোটিন বেশি এক্সপ্রেস হয়েছে, কোনটা কম এক্সপ্রেস হয়েছে, কোনটা এক্সপ্রেস হয়নি, আবার কোনটা অনেক বেশি এক্সপ্রেস হয়েছে। You can compare it between a normal cell and an affected cell, say lung parenchyma cell in case of COVID-19. ঠিক আছে? So this is the basic role or the main role of 2D differential gel electrophoresis. আর কেউ একটা হাউসকিপিং প্রোটিনস এর কথা বলছিল। হাউসকিপিং প্রোটিনস কিন্তু নরমাল সেল এবং যেটা হচ্ছে গিয়ে তোমার কোনো লাং প্যারেনকাইমা সেল ইন COVID-19 বা হেপাটিক যদি কোনো টিউমার সেল হয় সেখানে কিন্তু তাদের এক্সপ্রেশন সেম থাকবে। যেমনি দেখো এইটা হচ্ছে কি একটা হাউসকিপিং প্রোটিন, এটা হচ্ছে একটা হাউসকিপিং প্রোটিন, এরকম অসংখ্য প্রোটিন আছে, এটা একটা হাউসকিপিং প্রোটিন। দুটো জেলেই কিন্তু এদের এক্সপ্রেশন কিন্তু অ্যাবসলিউটলি সেম, কমছে বাড়ছে কিছু হচ্ছে। ওকে, তো লেস দ্যান 1 মিনিট, we end here. কালকে না আবার পরশু আমরা মিট করছি, কখন জানিয়ে দেবো। ওকে, এন্ড পরশু যার যা ডাউট আছে আমরা ডাউট দিয়ে ক্লাস শুরু করব।